আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট এবং সেই রিপোর্টকে রেফারেন্স ধরে আমার অনুসন্ধান চলছে। যে ব্যাপারটা প্রকাশিত হয়েছে, যেভাবে প্রকাশিত হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রুগ্ন চেহারা, কঙ্কালসার রূপ সামনে এসেছে, ট্যাগলাইনটা আমার কাছে মনে হয় অনেকটা প্রাসঙ্গিকই হয়। বিসিবির টাকায় ফারুকের ফুটানি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ যা তা যাচ্ছে তাই একনায়কতান্ত্রিকভাবে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, যেসব আর্থিক অনিয়মের চিত্র উঠে এসেছে গণমাধ্যমে, এবং যেই চিত্রটা আসলে আপনাদের সামনে আমি যখন ব্যাখ্যা করব, এটা কত বড় ভয়াবহ, কত বড় অনিয়ম, কত বড় নতুন বাংলাদেশের স্লোগানে ফারুক আহমেদ যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এন্ট্রি করে, সেই শপথের সাথে বেইমানি প্রকাশিত হয়ে যাবে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারও দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আনানোর ক্ষেত্রে আপনাদের একটা নিশ্চয়ই বড় রোল ছিল। ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানটায় বিশাল হতাশ হয়েছেন, এটা নিয়েও কোনো ডাউট নেই। কারণ যেরকম তিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কে কেন্দ্র করে, ফারুক আহমেদ এবং তার ব্যবস্থাপনা, তিনি কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নিজেই। যতগুলো জায়গা রয়েছে, ক্রিমের জায়গা রয়েছে যতগুলো, সেই ক্রিম জায়গাগুলোতে তিনি নিজের পোস্টটা হোল্ড করে রেখেছেন। সেটাই বাংলাদেশের প্রধান নির্বাহীকে, প্রধান উপদেষ্টাকে তিনি অপমানিত, লজ্জিত, বিব্রত করেছেন। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নিশ্চয়ই আপনার সাথে ফারুক ভাই দেখা হবে। এই প্রশ্নগুলো উত্তর হয়তো আপনি কখনো করেন নাই, না করারই কথা আপনি তো জানেন না, তিনিও হয়তো সেই ব্যাখ্যা দেয়নি। যেই ফারুক আহমেদ যে কোনো একটা সংবাদ সম্মেলনে গেলেই যে তিনি কত টাকা লাভ করেছেন বিপিএল এ খেলা দেখিয়ে টিকিট কাটানোর মাধ্যমে হিসাব দেন সবাইকে, সেই তিনি প্রবলেম ব্যাংকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রায় 120 কোটি টাকা ট্রান্সফার করেছেন, সেই হিসাবটা কোথাও দেন না। 13 কোটি টাকার হিসাব দেন, হিসাব করেন, এর থেকে 10 গুণ বেশি 120 কোটি টাকা মাত্র 3 মাসের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে কিভাবে প্রবলেমেটিক ব্যাংকের কোষাগারে চলে যায়। এবং রিপোর্ট অনুযায়ী পুরোটা হয়েছে ফারুক আহমেদের নির্বাহী আদেশে, এক্সিকিউটিভ ডিসিশন মেক করেছেন তিনি, সেটার উত্তর তিনি কখনো দেন নাই। কিভাবে ঘটনা ঘটেছে আপনাদেরকে আমি ব্যাখ্যা করব, শুনুন, চমকে যাবেন, পিলে চমকানোর মতো ঘটনা। যেই দুটো ব্যাংকেরই আদ্যক্ষর, মানে হচ্ছে শুরুর ওয়ার্ডটা হচ্ছে এম দিয়ে, সেই এম দিয়ে ব্যাংকগুলো কোনটা সেটা নিয়েও আমি হয়তো রিপোর্ট করব। এবং রিপোর্ট অনুযায়ী, তথ্য অনুযায়ী, অনুসন্ধান অনুযায়ী, রিসার্চ অনুযায়ী যা পাওয়া গেছে, প্রথম এম আদ্যক্ষরে যে ব্যাংক, সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করা হয় সেপ্টেম্বর অক্টোবরে, মানে ফারুক আহমেদ অগাস্টের 21 তারিখে দায়িত্ব নেওয়ার পরেই সেপ্টেম্বর অক্টোবর এই 2 মাসের মধ্যেই তিনি প্রথম এম আদ্যক্ষরে সেই ব্যাংকে টাকা ট্রান্সফার করা শুরু করেন। এবং প্রথম যে ট্রান্সফারটা যায় সেপ্টেম্বর মাসে, সেটা ছিল 33 কোটি টাকার। এরপরে অক্টোবর মাসে আবারও এফডি করা হয় 19 কোটি টাকা, টোটাল ছিল 52 কোটি টাকা উইথিন 2 মান্থস। 2 মাস বললেও কম হবে, কারণ 2টা মাসকে টাচ করেছে, এর মানে 30 দুগুণে 60 দিন ক্রস করেছে তা না। ইন্টারেস্টিং ফ্যাক্ট যেখানটায়, সেটা হচ্ছে এই ব্যাংকটা প্রবলেমেটিক ব্যাংক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকা আপনি একটু ভালো ইন্টারেস্ট রেট আপনাকে দিয়ে দিবে এবং সেটা আপনি একটা প্রবলেমেটিক ব্যাংকে দিয়ে দিবেন, নিশ্চয়ই ব্যাপারটা সেরকমটা না। এই টাকা রক্ষণাবেক্ষণ করার জন্য, সংরক্ষণ করার জন্য, এটা যেন কোনোভাবেই নষ্ট না হয়, বাজে জায়গায় হস্তান্তরিত না হয়, সেইটাই তো ক্রিকেট বোর্ডের কমিটির দায়িত্ব। আগে যেই ব্যাংকের টোটাল এফডি ছিল মাত্র 3 কোটি টাকা, সেই প্রবলেমেটিক আওয়ামী ঘরানার ব্যাংক, আবার স্পেসিফিক করি, আওয়ামী ঘরানার ব্যাংকে লাল বিপ্লবের পরে যে মানুষটা বিসিবির মসনদে বসেছেন ফারুক আহমেদ, তিনি দিলেন 52 কোটি টাকা। আগে ছিল 3 কোটি, তিনি দিয়েছেন 52 কোটি, টোটাল 55 কোটি। রিপোর্ট এসছে ভাই। সেকেন্ড প্রবলেমেটিক ব্যাংকের যে হিসাবটা, সেটা যদি দেখেন, এটা আরো মাথা নষ্ট করা। এখানটায় তিনি একটু বেশি সময় নিয়েছেন, 4 দফায় ট্রান্সফার হয়েছে। সময়টা হচ্ছে আগস্ট, মানে দায়িত্ব নেওয়ার পরপরই আগস্ট থেকে শুরু করেছেন, নভেম্বর পর্যন্ত চলেছে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট। এবং এই 4 পর্যায়ের ট্রান্সফারটা হচ্ছে 10, 14, 30 এবং 12 কোটি টাকা। প্রথমে করেছেন 10 কোটি টাকা, তারপরে দিয়েছেন 14 কোটি টাকা, তারপরে দিয়েছেন 30 কোটি টাকা ভাই, 30 কোটি টাকা, তারপরে দিয়েছেন 12 কোটি টাকা। সবগুলো যদি প্লাস করা হয়, 10 + 14 + 30, 10, 14, 24 আর 30 54 আর 12, 66 কোটি টাকা 4 মাসে ট্রান্সফার হয়েছে। 66 দ্বিতীয় আদ্যক্ষরে এম ব্যাংকে এবং প্রথম আদ্যক্ষরে এম ব্যাংকে 52, 66 + 52 = সম্ভবত 118 হয়। 120 কোটি টাকার মতো 4 মাসের মধ্যে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টোটাল যে এফডি রয়েছে, যার 1/10 এটা 10 ভাগের 1 ভাগ 10% আমরা বলতে পারি, সেটা চলে গেছে দুটা পার্টিকুলার প্রবলেমেটিক ব্যাংকে। এবং এই ব্যাংকের উচ্চ পদে যারা রয়েছেন তার সাথে বা তাদের সাথে বোর্ড প্রেসিডেন্টের ভালো সম্পর্ক সখ্যতার কারণে এই ঘটনাটা ঘটেছে। চিন্তা করা যায় কি ভয়াবহ দুর্নীতি, কি ভয়াবহ নিয়ম না মেনে চলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আওয়ামী ঘরানার 2 ব্যাংকে 120 কোটি টাকার মতো এফডি দিয়েছেন, যেই ব্যাংকগুলো থেকে আমি টাকা তুলতে পারবো কিনা সেই গ্যারান্টি নেই। গ্রাহকরা যেখান থেকে টাকা উত্তোলন করে নিয়ে তারা অন্য জায়গায় ইনভেস্ট করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানটায় 120 কোটি টাকার মতো ইনভেস্ট করেছে এফডিআর হিসেবে শুধুমাত্র 4 মাসের মধ্যে। নির্বাহী ক্ষমতা বলে অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট ক্রিকেট বোর্ডের মিটিংয়ে তুলে সেটা পক্ষে বিপক্ষে মত নিয়ে এই ঘটনাটা ঘটে নাই, যে ডাইরেক্টর যারা আছে তারা কি মনে করে এটা দেয়া যায় কি দেয়া যায় না, এরকম না। ঘটনা ঘটানোর পর ক্রিকেট বোর্ডের মিটিংয়ে তোলা হয়েছে, যতটুকু আমরা জানতে পারলাম। শুধু কি এখানটাই সব শেষ হয়ে গেছে? হয় নাই। ফারুক আহমেদের বিরুদ্ধে আরো বড় অভিযোগ এসেছে, সেই অভিযোগটা আপনাদেরকে মাথা খারাপ করে দেবে। কি অভিযোগ সেটা খেয়াল করে দেখুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, যিনি ক্রিকেটের অভিভাবক, তিনি বিভিন্ন দেশে খেলা দেখতে যাবেন, খুব স্বাভাবিক, দেখতে না যাওয়ার তো কোনো কারণ নাই। বাংলাদেশের সবচেয়ে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা হয়ে গেল ফেব্রুয়ারি এবং মার্চে, 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ পর্যন্ত হয়েছে পাকিস্তান এবং ইউএইতে। বাংলাদেশের প্রথম খেলা ভারতের এগেনস্টে, বাংলাদেশের সেই প্রথম ম্যাচ 20 ফেব্রুয়ারি। ফারুক আহমেদ ঢাকা থেকে উড়াল দিলেন 19 তারিখে, এবং খেলা দেখতে যাওয়া ফারুক আহমেদ সেই সময়টায় 20 তারিখের খেলা দেখার পরের 4 দিন তিনি থেকে গেছেন দুবাইতে। তিনি আর দলের সাথে রাওয়ালপিন্ডি ও পাকিস্তানে ভ্রমণ করেন নাই। ক্রিকেট বোর্ড কিন্তু সেখানটায় তার ডিএর টাকা দিচ্ছেই, যেই ডিএর টাকা আবার তিনি নিজে বোর্ড মিটিং এ নিজের টাকা নিজে বাড়িয়েছেন। ফারুক আহমেদ নিজের টাকা নিজে বাড়িয়েছেন। বাংলাদেশ দুবাইতে অবস্থান করছে না, দল চলে গেছে হচ্ছে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, তিনি সেখানটাই থেকে গেলেন। এরপরে ফারুক আহমেদ আরো একবার পাকিস্তান গেছেন, কিন্তু ওই সময়টায় বাংলাদেশ দল ঢাকায়। দল যখন ঢাকায়, ফারুক আহমেদ তখন পাকিস্তানে, কারণ ওখানটায় স্ট্যাটাস মেনটেন করতে হবে, সবাই খেলা দেখতে গেছে, আমার ফারুক ভাইকেও যাওয়া লাগবে। যখন বাংলাদেশ দল ওখানটায় ছিল তখন বাংলাদেশে কেউ খেলা দেখার চেষ্টা করে না, দেখে না, ফারুক ভাই সেখানটায় নেই। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যারা, তাদেরকে নাকি থ্রেট করা হয়েছে, এরকম তথ্য এসেছে, যদি ভেতরের তথ্য বাইরে যায় কারো চাকরি থাকবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা কি ফারুক আহমেদের চাকরি করে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা চাকরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আর্ন মানি দিয়ে, সরকারের চাকরি করে। ফারুক আহমেদ কি করছেন না করছেন সেই তথ্যের মধ্যে এমন কি ঘাপলা, এমন কি ভুল, এমন কি রয়েছে যেটা বাইরে গেলে সমস্যা হতে পারে। এর থেকেও বড় ব্যাপার, এই প্রবলেমেটিক ব্যাংকে, আওয়ামী ঘরানার ব্যাংকে নতুন বাংলাদেশের ফারুক আহমেদ, নতুন সভাপতি, তিনি কোন কারণে এই ধরনের ফান্ড ট্রান্সফার করলেন, স্বার্থটা কোথায়, কোন জায়গায়? দুটা কারণ হতে পারে। একটা হচ্ছে সেই ব্যাংকগুলো তার কাছে অনেক ভালো এবং এ কারণে তিনি এত তাড়াহুড়া করেছেন কেউ প্রশ্ন তোলার আগে যেন সেটা হয়ে যায়। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে বিপ্লবের ফল হচ্ছে ফারুক আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, সেই বিপ্লবকে তিনি কতটুকু ধারণ করেন। রিপোর্টে এসেছে, বাংলাদেশের বহুল আলোচিত, বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটা করেছে, অনুসন্ধানী রিপোর্ট করেছে। আমিও আমার মতো করে অনুসন্ধান করেছি এবং যেই তথ্যগুলো পেয়েছি, যেই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, এক কথায় ভয়াবহ। এই যদি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এরকম চেহারা, যেখানটায় শুধু টাকা আমরা গুনবো কিন্তু আমাদের পারফরমেন্স বেহিসাবি ভাবে খারাপ। একটা টেস্ট ম্যাচ আমরা জিততে পারি না এই টেনিউরে। আমরা 9 ওয়ানডে খেলে মাত্র একটাতে জিতি। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশন নিয়ে আমরা বিপিএল খেলে 20 ওভারই খেলা খেলে আমরা জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হই। টেস্টের প্রিপারেশন নিয়ে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলে। এখানে যারা সম্মানের সাথে কাজ করতে যায়, শরফুদ্দৌলা, ইবনে শহীদ সৈকতের মতো আম্পায়াররা চাকরি ছাড়তে বাধ্য হয়। টেকনিক্যাল কমিটির হেড এনামুল হক মনি, সাবেক জাতীয় ক্রিকেটার, আইসিসি আম্পায়ার, পদত্যাগ করেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন পথে? প্লিজ আমরা উত্তর চাই। আমাদের প্রিয় আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নিশ্চয়ই আপনি আমাদের চেষ্টা করবেন প্রপার উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন।